আসসালামু আলাইকুম অ্যাডমিশন ক্যান্ডিডেটরা, আজকের এই ক্লাসে আমরা তোমাদের ডিইউ জেইউ আরইউ তুমি এই মুহূর্তে যে ইউনিভার্সিটির প্রিপারেশন নাও না কেন অথবা তুমি সেকেন্ড টাইমার হও, সবার জন্য আজকে কোনিক্স চ্যাপ্টারটা সম্পূর্ণভাবে কমপ্লিট করার চেষ্টা করব। তো এই পুরো ক্লাসটা দেখলে তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে, তুমি সিকিউর জন্য প্রিপেয়ার নিতে পারবা, তুমি শর্টকাট জানবা, এমসিকিউ সলভ করাবো। যেই কোশ্চেনগুলো তোমার কোশ্চেন ব্যাংকে আছে অ্যাকুরেটলি, যেগুলো ভার্সিটিতে আসে এবং যেই টাইপের কোশ্চেন ভার্সিটিতে আসতে পারে সেই কোশ্চেনগুলো সলভ করানোর চেষ্টা করবো। তো আমি গ্যারান্টি দেবো এই একটা ক্লাস করলে তোমার কোনিক্স নিয়ে আর কোনোদিন কোনো ডাউট থাকবে না ইনশাল্লাহ। তো শুরু করা যাক। প্রথমে আমরা একটু দেখি যে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট টাইপ কোনগুলা। তোমরা যখন একটা চ্যাপ্টার পড়বা তখন তোমাকে মাস্ট বি জানতে হবে ওই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টাইপ আসলে কোনগুলা। এর কারণ হলো ম্যাক্সিমাম সময় ভার্সিটিগুলো সেম টাইপের কোশ্চেন হলো রিপিট করে। তো তুমি যদি একটা চ্যাপ্টারের কোন টাইপটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটাই না জানো, এটা না জেনে তুমি ধরো আন্দাজে অনেকগুলো টপিক পড়তেছো, যে টপিক হয়তো এমন একটা টপিক তুমি 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে পড়তেছো, যে টপিকটা তুমি বুঝোই না, বাট তারপরেও বোঝার চেষ্টা করতেছো, সেই ক্ষেত্রে তোমার ওটা ওয়েস্ট অফ টাইমই বলা চলে। এর প্রধান রিজন হলো ওই টপিক থেকে তোমার কোশ্চেন আসার চান্সেস 10% বা 5%, বাট যে টপিকগুলো থেকে কোশ্চেন আসার চান্স অনেক হাই, সেই টপিকগুলো আগে কমপ্লিট করতে হবে, তারপর যদি একটু সময় থাকে তাহলে ওই টপিকগুলো করতে হবে। আজকের ক্লাসে আমরা সব টপিকই হাতে দেবো, তারপরও তোমাকে এই টপিকগুলো জানানো দরকার। এর প্রধান রিজন হলো তুমি যখন রিভিশন দেবা তখন যেন এই ইম্পর্টেন্ট টপিকগুলো কখনোই মিস না যায়। তো প্রথমেই দেখো যে কণিকের প্রকৃতি নির্ণয়, এই টপিকটা আমরা এইচএসসিতে স্কিপ করে আসি। এইচএসসিতে কিন্তু আমরা এই টপিকটা স্কিপ করি, বাট অ্যাডমিশনে এই টপিকটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা। দেখো যতবার আসছে এই পর্যন্ত 15 বার আসছে, 25 সাল পর্যন্ত প্রায় 15 বার এই টপিক থেকে কোশ্চেন আসছে। তো বুঝতেই পারতেছো এর ইম্পর্টেন্টের গুরুত্ব কতটুকু। এরপর এই যে সমীকরণ থেকে পরাবৃত্তের বিভিন্ন উপাদান বের করো, এই টপিকটা থেকে 29 বার কোশ্চেন হচ্ছে। আবার উপবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন উপাদান, এখান থেকে 33 বার কোশ্চেন হচ্ছে। এগুলো যদি স্ক্রিনশট নিয়ে রেখে দেবা, ট্রাই করিও। আমি হলে যে কাজটা করতাম যে বইয়ের মধ্যে এই টপিকের যে ম্যাথগুলো সেগুলো দেখায় রাখতাম, এটা বেটার হয়। কারণ হলো আমরা স্ক্রিনশট তো অনেক দেই, বাট পরে আর খুলে দেখা হয় না। তো টপিকগুলা একবার করে স্ক্রিনশট দিয়ে বইয়ের মধ্যে টেক্সট বুকের মধ্যে লিখে রাখবা। অথবা আরেক কাজ করতে পারো, টপিকগুলা স্টাম্প করে ওই বইয়ের ওই চ্যাপ্টারে আগে লিখে রাখতে পারো। তাহলে যেটা হবে, তুমি যখন নেক্সট টাইম পড়তে বসবা তখন হচ্ছে রিভিশন, মানে ওই টপিকগুলো যে আগে পড়তে হবে এটা তোমার মাথায় ক্যাচ করবে। এরটুক তো আমরা গেল। এবার আমরা প্রথম টাইপে আসি, কণিকের প্রকৃতি নির্ণয় কিভাবে করব। আমরা তো জানি, আমরা ভাবি যে কনিক্স বলতে মনে হয় পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত। না, কনিক্স হলো সরল রেখা, বৃত্ত, সরল রেখা, পরাবৃত্ত, উপবৃত্ত সব মিলে হলো কনিক্স গঠিত। তো পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত হলো কনিক্সের ফার্স্ট পার্টের ভাগ, আর সরল রেখা আর বৃত্ত ছিল তোমাদের ম্যাথে ফার্স্ট পেপারে। তো ধরো একটা ইকুয়েশন যদি এমন হয়, x স্কোয়ার 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 হয়, এটা যদি একটা ইকুয়েশন হয়, সেই ক্ষেত্রে টাইপ 1 তোমার যদি এই জিনিসটা হয় ASG, এই যে দেখো ASG এদিক দিয়ে বসাবা, সেম জিনিস এদিক রিপিট করবা। তাহলে দেখো সেম জিনিস এদিক রিপিট করবা কি ASG, তারপর এদিক দিবা BF, এফটাকে এখানে লিখবা F, এটা লিখবা C ইকুয়াল হলো 0। যদি এই জিনিসটা হয় তাহলে এটা বলবা সরল রেখা। তো তোমার ইকুয়েশনে AHBGFY এগুলোর তো ভ্যালু দেওয়া থাকবে C এর। তো মনে কিভাবে রাখবা, এদিক দিয়ে ASG দিবা, সেম জিনিস এদিক রিপিট করবা, এদিক বয়ফ্রেন্ড বসাবা, বয়ফ্রেন্ডের ফ্রেন্ডটারে এখানে টাইনে নিয়ে আসবা, তারপর এখানে কনস্ট্যান্ট ভ্যালু বসায় দেবা, শেষ। টাইপ 2 দেখো, বৃত্ত কখন হবে, যখন A ইকুয়াল B হবে
এবং এগুলার কোনোটাই জিরো হবে না। যখন যখন এ ইকুয়াল হবে বি, এ ইকুয়াল বি এবং এরা কোনোটাই জিরো না, এইচ ইকুয়াল জিরো হবে, এ ইকুয়াল বি ইকুয়াল হবে 1। দেখো এইচ ইকুয়াল জিরো হইতে হবে, মাস্ট বি, এ ইকুয়াল বি ইকুয়াল 1, এই সত্যটা হলেও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। এই সত্যটা এত বেশি ইম্পর্টেন্ট না, বাট তোমাকে এ ইকুয়াল বি হইতে হবে এবং এটা নট ইকুয়াল জিরো হইতে হবে, এইচ ইকুয়াল জিরো হইতে হবে। এটা হলে তুমি ইকুয়েশনটাকে বলতে পারবা বৃত্ত। বৃত্তের ইকুয়েশন বোঝার আরেকটা সহজ উপায় হলো তোমার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হওয়া। মনে রাখিও এটা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান, এটা হলেই বৃত্তের ইকুয়েশন হয়, এটা হলেই বৃত্তের ইকুয়েশন হয়। এবার টাইপ 3, কখন পরাবৃত্ত হবে? পরাবৃত্ত, দেখো পরাবৃত্ত যখন হবে তখন হলো এইচ স্কোয়ার মাইনাস এ বি, অর্থাৎ পরাবৃত্ত হইতে গেলে এইচ স্কোয়ার ইকুয়াল এ বি হইতে হবে। তো আমার ইকুয়েশনটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2fy প্লাস 2gx প্লাস c ইকুয়াল 0। এটা হলো আমার কোনিক্সের প্রমিত ইকুয়েশন, যে কোনো রাশির জন্য, যে কোনো কোনিক্সের জন্য এটা হলো প্রমিত ইকুয়েশন। তো পরাবৃত্ত হতে গেলে আমার এই এইচ ইকুয়াল এ ইন্টু বি হতে হবে। টাইপ 4, উপবৃত্ত। উপবৃত্ত হতে গেলে আমার কি হতে হবে? দেখো উপবৃত্ত হতে গেলে এইচ স্কোয়ার মাইনাস এ বি হতে হবে লেস দেন 0। এইচ স্কোয়ার মাইনাস এ বি লেস দেন 0। এই যে এইচ স্কোয়ার মাইনাস এ বি হবে লেস দেন 0, এটা হলে উপবৃত্ত হবে। টাইপ 5, অধিবৃত্ত। অধিবৃত্ত হতে গেলে কি হতে হবে? অধিবৃত্ত হতে গেলে হতে হবে তোমার এইচ স্কোয়ার মাইনাস এ বি গ্রেটার দেন 0। এই যে পাঁচটা টাইপ, এই পাঁচটা টাইপের সূত্র আগে খাতায় তুলে রাখো। টাইপ 1, সরলরেখা চেক দেওয়ার জন্য আমাকে ওর ক্ষেত্রফল শূন্য হতে হবে, পুরাটার আমার ডিটারমিনেশন বের করে শূন্য যদি হয় তাহলে এটা সরলরেখা হবে। টাইপ 2, বৃত্ত বোঝার উপায় হলো তোমার সহগ সমান কিনা, সহগ সমান হয়ে গেলে এটা বৃত্ত হয়ে যাবে এবং এইচ 0 হইতে হবে। পরাবৃত্ত হওয়ার উপায় হলো এইচ স্কোয়ার ইকুয়াল এ বি হইতে হবে, উপবৃত্ততে এইচ স্কোয়ার মাইনাস এ বি লেস দেন 0, অধিবৃত্ততে গ্রেটার দেন 0। তো চলো আমরা ম্যাথ করি। সমীকরণটা কি নির্দেশ করতেছে? এটা একবারে টাটকা আসা কোশ্চেন, দেখো যেউ 24-25-এ কোশ্চেনটা আসছে। তাহলে এই সমীকরণটাকে আমাদের আগে প্রমিত ইকুয়েশনের সাথে মিলাইতে হবে। দেখো আগে ইকুয়েশনটা ছিল 6x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 36x মাইনাস 4y প্লাস 43 ইকুয়াল 0। তো আমার প্রমিত ইকুয়েশন ছিল ax স্কোয়ার প্লাস 2, এই যে দেখো 2hxy, তাই না? 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল হলো 0। এটা ছিল আমার প্রমিত ইকুয়েশন। এখন দেখো তো ভাইয়া, এই ইকুয়েশন থেকে আমরা এ কত বলতে পারি? এই দেখো এটা হলো আমার এ, তার মানে এক্স স্কোয়ারের সহগ হলো এ। তাহলে আমি লেখো এ ইকুয়াল 6। একটা ম্যাথ যখন তুমি একবার একটু ধীরে স্লোলি করবা, পরবর্তীতে দেখবা যে ম্যাথগুলো ইজি। দেখো 2hxy আছে, এখানে 2hxy ভিত্তিক কোনো পদ নাই, তার মানে
এইচ এর ভ্যালু হলো তোমার 0, এইচ ইকুয়াল হলো 0। এরপর by স্কয়ার আছে, by তার মানে b এর ভ্যালু হলো 4, b ইকুয়াল হলো 4। তারপর দেখো g এর ভ্যালু আমার কত 2gx, 2 ইন্টু 18 ইন্টু x, তাহলে g হলো 18, আর 2fy, f হলো আমার কত 2 -18 আর f হলো -2, আর c ইকুয়াল কত 43, c ইকুয়াল হলো 43। এই ভ্যালুগুলো তুমি পাইলা। এখন ইকুয়েশনটা কি হবে এটা তোমার ডিপেন্ড করতেছে। তো এই টাইপের ইকুয়েশন আসলে ম্যাক্সিমাম টাইম চেক দিবা হলো পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, ম্যাক্সিমাম টাইম এটা আগে চেক দিয়ে দেখবা। তারপরে আগে এইচ স্কোয়ার করবা, এইচ স্কোয়ার মাইনাস এবি এর ভ্যালু বের করে নেবা। দেখো এইচ এর ভ্যালু আমার কত আছে 0, এইচ এর ভ্যালু হলো 0, এ এর ভ্যালু কত 6, 6, বি এর ভ্যালু কত 4, তাহলে হলো -24 লেস দেন 0। তো এটা কার ইকুয়েশন দেখো, এইচ স্কোয়ার মাইনাস এবি যদি লেস দেন 0 হয় তাহলে এটা হবে উপবৃত্ত, তাহলে অ্যান্সার হলো উপবৃত্ত। তো ম্যাক্সিমাম টাইম আগে চেক দিবা এইচ স্কোয়ার মাইনাস এবি এর ভ্যালু কত, এই টাইপের যখন ইকুয়েশন পাবা ম্যাক্সিমাম টাইম চেক দিবা এইচ স্কোয়ার মাইনাস এবি, ঠিক আছে। আর যদি দেখো এই যে সহগ সমান তখন তোমার হলো বৃত্তটা আগে চেক দিবা, বৃত্তর যে কন্ডিশনটা আছে সেটা চেক দিবা যে এস ইকুয়াল হবে 0 হইতে হবে, এ ইকুয়াল বি ইকুয়াল 1 হইতে হবে। যদি হয় তাহলে তো তোমার বৃত্তের ইকুয়েশন, এবং বৃত্তের ইকুয়েশন অলমোস্ট সবারই চিনা থাকার কথা। এবার দেখো y ইকুয়াল 1/x সমীকরণটা কি নির্দেশ করতেছে, y ইকুয়াল 1/x, অর্থাৎ xy ইকুয়াল তুমি বলতে পারো 1 বা xy মাইনাস 1 ইকুয়াল হলো 0, তাই তো। তো আমার কোনিক্সের ইকুয়েশন কি x স্কোয়ার প্লাস 2hxy, বারবার কেন লিখতেছি কারণ যাতে তোমার মনে থাকে 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। তো দেখো এই ইকুয়েশনে এটার সাথে যদি আমি তুলনা করি, শুধুমাত্র আমার ভ্যালু কার আছে, এইচ এর ভ্যালু আছে, তাই না। বাকি সব কিছু দেখো এক্স ওয়াই, এইচ আর সি এর ভ্যালু আছে। এইচ এর ভ্যালু হলো আমার 1, সি এর ভ্যালু হলো আমার -1। এই দুটা ভ্যালু বাদে আর কোনো ভ্যালু দেওয়া আছে, বলবো না ভাইয়া। বাকি সব তো 0, কারণ এখানে আর কোনো পদ আছে না, এ এর মান 0, বি এর মান 0, সি এর মান সব 0। তো আমরা যদি এইচ স্কোয়ার মাইনাস এ বি করি, এইচ স্কোয়ারের মান কত 1, 0, তাহলে 1 কত গ্রেটার দেন 0, 1 গ্রেটার দেন 0, তাহলে আমার এটা কোনটা দেখো গ্রেটার দেন 0 হয়, তাহলে আমার হলো অধিবৃত্তের ইকুয়েশন, এটা হবে অধিবৃত্তের ইকুয়েশন। দ্যাটস ইট। এইভাবে করতে হবে, বুঝতে পারতেছো বিষয়টা কিভাবে এটা সলভ করতে হবে। দেখো এরপর এই ইকুয়েশনটা দেখো যে কণিকের প্রকৃতি কি হবে, ডিউ 23-24 এই কোশ্চেনটা আসছে, কণিকের প্রকৃতি কি হবে বলো। চলো আবার আমরা ইকুয়েশন লিখি। আমাদের প্রমিত ইকুয়েশন কি, এক্স স্কোয়ার, বারবার লিখতেছি কারণ যাতে তোমার মুখস্থ হয়, বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0, ঠিক আছে। তো এ এর ভ্যালু কত, আমার এ এর ভ্যালু হলো -9, এ ইকুয়াল -9, বি ইকুয়াল হলো 16, এইচ এস এর ভ্যালু হলো 0, কারণ এখানে কোনো এক্স ওয়াই ভিত্তিক পদ নাই, তাহলে এইচ ইকুয়াল হলো 0। তাহলে আমরা এইচ স্কোয়ার মাইনাস এ বি করে দেখি, এইচ স্কোয়ার হলো 0 মাইনাস এ এর মান কত -9 ইন্টু হলো 16, তাহলে তুমি বুঝতে পারতেছো এটা একটা পজিটিভ ভ্যালু আসবে, কারণ মাইনাসে প্লাস, তাহলে 9 গুণন 16 একটা পজিটিভ ভ্যালু আসবে, আর পজিটিভ ভ্যালু আসা মানে ইকুয়েশনটা হলো অধিবৃত্ত। এখন এই ম্যাথটা অন্যভাবেও তুমি চিন্তা করতে পারো, এইভাবে নাও এসে অন্যভাবেও করতে পারো যদি তোমার এটা ফাস্টার মনে হয়, এইভাবে তো ফাস্টারই। বাট আরেকটু লক্ষ্য করি, যদি আমরা যখন আমরা অধিবৃত্তের ইকুয়েশন করব, তখন তুমি এই যে দুটা সহগ ভিন্ন
এবং এদের মধ্যবর্তীতে মাইনাস আছে, তাহলে তুমি চোখ বন্ধ করে বলতে পারো এটা একটা অধিবৃত্ত। এটা যখন আমরা অধিবৃত্তের ইকুয়েশন শিখবো তখন তোমার বিষয়টা আলো ক্লিয়ার হবে। বাট এখন একটু মনে রাখো যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার তুমি সহগ দেখছো এবং মধ্যবর্তীতে মাইনাস আছে, তার মানে এটা অধিবৃত্ত হবে। ওইভাবে চিন্তা করতে পারো, এটা মনে রাখতে পারো। অথবা এই যে যেই এক ফর্মুলা, এই এক ফর্মুলা ইউজ করে কিন্তু তুমি করে ফেলতে পারবা। ঠিক আছে, তোমার যেটা ফার্স্টার মনে হয়। বাট এই ফর্মুলাতে তোমার কোনো কালেই ভুল হবে না, কোনো চান্সেস নাই। হ্যাঁ, এবার আসি এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকে, সেটা হলো পরাবৃত্ত। এবং আগেরটাও ইম্পর্টেন্ট ছিল, এটা আরও বেশি ইম্পর্টেন্ট। তো পরাবৃত্তর আমাদের সব থেকে সমস্যা ফেস করি, পরাবৃত্তটা চিত্র কীরকম হবে, চিত্র কীরকম হবে, এবং যার ফলে আমরা বুঝতে পারি না এবং আমাদের হচ্ছে যেটা বলে যে আমাদের ম্যাথই ভুল হয়ে যায়, তাই না? যে আমরা সূত্র ভুলাই ফেলি, সূত্র গোলায় যায়। সূত্র যাতে ভুল না হয় এজন্য আগে আমাদের বুঝতে হবে চিত্রটা কেমন হতে পারে। পরাবৃত্ত আমাদের কয়েক প্রকার, তাই না? কয়েক ধরনের চিত্র আমরা দেখতে পাই। এই যে ধরো এটা চিত্র আমাদের কয়েক ধরনের আসে। পরাবৃত্ত এই ধরো এমন হয়, অথবা এমন হয়, অথবা এমন পরাবৃত্ত হয়, অথবা এই নিচের দিকে যায়, তাই না? তো আমার কোনটা কখন হয়? পরাবৃত্তের প্রমিত ইকুয়েশন মনে রাখবা। প্রমিত ইকুয়েশন হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x অথবা এক্স স্কোয়ার ইকুয়াল 4ay। এই দুটা হলো পরাবৃত্তের প্রমিত ইকুয়েশন। ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x অথবা এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, এই দুটা হলো পরাবৃত্তের প্রমিত ইকুয়েশন। ফাইন। এখন তোমার a গ্রেটার দেন 0 যদি হয় এবং ইকুয়েশনটা যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x হয়, সেই ক্ষেত্রে আমার পরাবৃত্তটা দেখতে হবে এমন। আবার a লেস দেন 0 যদি হয়, a লেস দেন 0 এবং ইকুয়েশনটা যদি হয় ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x, সেই ক্ষেত্রে পরাবৃত্তটা দেখতে হবে এরকম। ফাইন। আবার ইকুয়েশন যদি আমার হয় এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, সেই ক্ষেত্রে a গ্রেটার দেন 0 হলে আমার পরাবৃত্তটা এমন হবে, a লেস দেন 0 হলে পরাবৃত্তটা এমন হবে। এক্স স্কোয়ার হলে পরাবৃত্তটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই স্কোয়ার হলে পরাবৃত্তটা হবে এক্স অক্ষের সমান্তরাল। এটাও খাতার মধ্যে লিখে রাখবা। এক্স স্কোয়ার হলে পরাবৃত্ত হবে ওয়াই অক্ষের সমান্তরাল এবং ওয়াই স্কোয়ার হলে পরাবৃত্ত হবে এক্স অক্ষের সমান্তরাল। এটা খাতার মধ্যে লিখে রাখবা, নোট ডাউন করে রাখবা। ফাইন। তো এবার আমাদের পরাবৃত্তের, ধরো আমি একটা পরাবৃত্ত কল্পনা করতেছি, পরাবৃত্তটা হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x। ঠিক আছে, এই পরাবৃত্তের জন্য আমার কোনটা কি রাশি এটা আমরা একটু দেখি, চিত্র থেকে দেখব, তাহলে সূত্রগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। এই পরাবৃত্তটার ইকুয়েশন ধরে নিলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x, এটা হলো আমার পরাবৃত্ত। ওকে, এই পরাবৃত্তের এটাকে বলা হয় কেন্দ্র, যেটার কেন্দ্র, এটা হলো আমার কেন্দ্র। এবং এই কেন্দ্রের স্থানাঙ্ক হলো 0,0, কেন্দ্রের স্থানাঙ্ক হলো 0,0। তো কেন্দ্র থেকে এ দূরত্বে তোমার হলো একটু হলো এ ডিস্টেন্স, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। তো কেন্দ্র থেকে এ ডিস্টেন্সে অবস্থিত থাকে হলো উপকেন্দ্র। তো উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো a,0, একে প্রকাশ করা এস দ্বারা। এটাকে কি বলতেছি আমরা? উপকেন্দ্র
অথবা ফোকাসও বলা হয়, ফোকাস। ঠিক আছে, তো কেন্দ্র থেকে এ ডিস্টেন্সে আমাদের অবস্থিত হলো উপকেন্দ্র বা ফোকাস। তো এর স্থানাঙ্ক হবে a,0। এবার কেন্দ্র থেকে আবার এক্স অক্ষের ঋণাত্মক দিকে এ ডিস্টেন্সে নিয়ামক রেখা অবস্থিত। এই রেখাটার নাম হলো নিয়ামক রেখা। তো এটা যদি এক্স অক্ষের ঋণাত্মক দিকে আসছে, তো নিয়ামক রেখার পাদবিন্দু এটা হলো পাদবিন্দুকার নিয়ামক রেখার এর স্থানাঙ্ক কত হবে? তুমি বলবো -a,0, কারণ এদিক ঋণাত্মক দিকে এ আসছে, তাহলে -a,0। ফাইন। এবার আসো এই পরাবৃত্তটার এই রেখাটা এটা হলো উপকেন্দ্রের উপর লম্ব রেখা। উপকেন্দ্রের উপর লম্ব, তাই না? তাহলে এটাকে বলতে পারো উপকেন্দ্রের উপর লম্ব রেখা। খাতার মধ্যে লিখে রাখো যে উপকেন্দ্রের উপর লম্ব রেখা। এই রেখাটা কি? উপকেন্দ্রের উপর লম্ব রেখা। এই রেখাটার এটুক তো এ, আর এটুকের দৈর্ঘ্য হলো 2a, তাহলে এটুক হবে 2a। এর স্থানাঙ্ক কি আসবে তাহলে? a,2a। আর এই নিচেরটার স্থানাঙ্ক কি আসবে? a,-2a, কারণ আমি y অক্ষের ঋণাত্মক দিকে গেলাম, y অক্ষের ধনাত্মক দিকে গেলাম। এবং এই উপকেন্দ্রের দৈর্ঘ্য কত আসবে? উপকেন্দ্রের দৈর্ঘ্য এটুক যদি আমার 2a হয়, আর এটুক যদি আমার 2a হয়, তাহলে 2a + 2a 4a। তো মডুলাস অফ দৈর্ঘ্য যখন ঋণাত্মক হতে পারে না, তাই মডুলাস অফ 4a। ফাইন। এবার নিয়ামক রেখাটার সমীকরণ হবে x = -a। কেন? এই যে এক্স অক্ষের উপর লম্ব রেখার ইকুয়েশন, সরল রেখার টপিক। আবার এই যে উপকেন্দ্রটার ইকুয়েশন, উপকেন্দ্রের উপর লম্ব রেখার ইকুয়েশন কি হবে? x = a। এটাও তো এক্স অক্ষের উপর লম্ব, তাই না? x = a। আবার দেখো এটুক হলো আমার a, তাহলে নিয়ামক এবং উপকেন্দ্রিক লম্ব রেখার মধ্যবর্তী দূরত্ব 2a। নিয়ামক রেখা এবং উপকেন্দ্রিক রেখার মধ্যবর্তী দূরত্ব কি আসতেছে আমার? 2a। তো এটাও খাতার মধ্যে লিখে রাখো যে নিয়ামক রেখা এবং উপকেন্দ্রিক লম্ব রেখার মধ্যবর্তী ডিসটেন্স কত? a + a, 2a। ওকে। এরপর এটা হলো আমার এক্স অক্ষ। তো এক্স অক্ষের ইকুয়েশন কত? x = 0। y অক্ষের ইকুয়েশন কত? y = 0। অক্ষরেখার সমীকরণ, তো এটাও একটা সূত্র যে অক্ষরেখার সমীকরণ হলো x = 0, y = 0। এই যে এই কয়েকটা জিনিস যদি তুমি জানো, তাহলে কিন্তু তোমার শেষ হয়ে যাচ্ছে সব সূত্র। তো এই চিত্রটা মাথার মধ্যে ধারণ করতে হবে, এই চিত্রটা তোমাকে ওন করতে হবে। হ্যাঁ, চলো আমরা একটু সূত্রগুলা দেখি। সূত্রগুলা কি হলো? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, যে দেখো y² = 4x। তো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এটা হলো আমার শীর্ষবিন্দু বা কেন্দ্র বা শীর্ষবিন্দু বলতে পারো। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হলো 0,0। উপকেন্দ্রের স্থানাঙ্ক s = হলো a,0। তো উপকেন্দ্রের স্থানাঙ্ক s = আমরা পাইছি a,0। এরপর নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক z। এই যে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক, এটাকে z দ্বারা প্রকাশ করে, z = হলো -a,0। তারপর দেখো অক্ষরেখার সমীকরণ y = 0, তোমার হলো y = 0, y = 0। এরপর হলো নিয়ামক রেখার y = 0 হবে, x = 0 হবে। ঠিক আছে, এটা হলো অক্ষরেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ দেখো x = আমরা পাইছি কি? -a। তো ওরা লিখছে হলো x + a = 0। এটাকে জাস্ট ডান পাশে নিয়ে আসছে দেখানোর জন্য। এরপর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কোথায়? এই যে দেখো উপকেন্দ্রিক লম্ব এটা ছিল, এটা সমীকরণ আমরা কি পেয়েছি? x = a।
এরপর দেখো শীর্ষে স্পর্শকের সমীকরণ x ইকুয়াল 0। এই যে শীর্ষে স্পর্শক, যদি এই রেখাটা এখানে কোনো একটা স্পর্শক চলে যায় তাহলে এটা হলো x ইকুয়াল 0 হবে। শীর্ষে স্পর্শকের সমীকরণ x ইকুয়াল 0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য l ড্যাশ ইকুয়াল 4a আমরা পাইছি, এই যে 2a প্লাস 2a প্লাস 2 উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এরপর উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক দেখো আমরা পাইছি না a, 2a, a, -2a। তার মানে আমরা কি a, +-2a লেখা যায় একসাথে, এটাই। এরপর দেখো উপকেন্দ্রের শীর্ষের দূরত্ব, এটা হলো উপকেন্দ্র, এটা হলো শীর্ষ। উপকেন্দ্র আর শীর্ষের মধ্যবর্তী দূরত্ব কত? a। আবার যদি চায় তোমার হলো উপকেন্দ্র আর পাদবিন্দুর মধ্যবর্তী, তোমার হলো নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব কত? a + a 2a। এই তো শেষ। তো আমার এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এই একটা ইকুয়েশন জানলে, যদি আমার ইকুয়েশনটা হয় x² = 4ay, তাহলে জাস্ট উল্টাটা হবে। জাস্ট কি উল্টা হবে দেখো, 0 0 শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 0। এরপর উপকেন্দ্রের স্থানাঙ্ক a, 0 ছিল, এটা 0, a হয়ে যাবে। তারপর পাদবিন্দুর স্থানাঙ্ক -a, 0, এটা 0, -a। y = 0, x = 0, x + a তোমার y + a, জাস্ট x এর জায়গায় y আসবে। ওকে, x = a তাহলে y = a হয়ে যাবে, x = 0 তো y = 0 আসবে। এগুলা সেম থাকবে, এগুলা সেম থাকবে। এই যে এটা উল্টে যাবে, 2a + a, x + a এর জায়গায় y + a আসে। এরপর হলো তোমার বাকিগুলো সেমই থাকবে। এই তো পরিমিতিক সমীকরণ আমরা যখন করবো একবারেই দেখে নেবো, একবারে ম্যাথই দেখে নেবো পরিমিতিক ইকুয়েশন, ওটা খুবই ইজি একটা জিনিস। তো চলো, পরাবৃত্ত থেকে এই কোশ্চেনটা আসছিল আমাদের জিইউতে, জিইউ 24-25। তো এই কোশ্চেনে আমাদের চাইছে হলো পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ। ওকে ফাইন, পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ আমাদের কাছে চাইছে। তো নিয়ামক রেখার সমীকরণ দেখো, এখানে স্কোয়ার কার উপর আছে? y² এর উপর। তাহলে y² = হলো 4ax, এটা তো আমরা জানি ইকুয়েশন, তাই না? তো নিয়ামক রেখার সমীকরণ কি? x = -a, এটাই তো আমার নিয়ামক রেখার সমীকরণ, এটাই তো আমরা জানি, তাই না? এটাই তো আমরা পড়লাম। যদি y² = 4ax হয় তাহলে নিয়ামক রেখার সমীকরণ x + a অথবা x = -a বলতে পারো। এখন এই ইকুয়েশনটা কি আমার প্রমিত আকারে আছে? না, তুমি বলবা না ভাইয়া নাই। y² = 4x - 4y + 16 = 0। যেহেতু এই ইকুয়েশনটা প্রমিত আকারে নেই, তাহলে আমাকে এই প্রমিত আকারে এই ইকুয়েশনটাকে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো? চলো, y² আমাকে আনতে হবে। তাহলে আমরা এইখানে y² - 4y রাখবো, আর ওই সাইডটাতে 4x - 16 পাঠাই দেব। এখন আমাদের কাজ হবে এই জায়গায় a + b হোল স্কোয়ার আকারে সাজানো, কারণ আমার এই জিনিসটাকে y² আনতে হবে। ওকে, যদি আনি তাহলে দেখো y² - 4y, তাহলে এটা কি 2 × 2, তাহলে আমরা এটা করতে পারি 2 এর উপরে স্কোয়ার। তাহলে এক্সট্রা কি আনলাম? 4, তাহলে এক্সট্রা 4 যোগ করে দেব। তাহলে এটা তুমি লিখতে পারো y - 2 এর উপর হোল স্কোয়ার = 4x - 12, তাই না? y - 2 এর উপর হোল স্কোয়ার ইকুয়াল, এখানে মনে রাখবা x এর সামনে যেই সহগই থাকবে ওটা কমন নেবা। x এর সামনে মাইনাস থাকলে মাইনাসও কমন নেবা, যা সহগ থাকবে ওটাই কমন নেবা। তো 4 কমন নিলে আসে x - 3। এখন তাহলে এই ইকুয়েশনটাকে, এটাকে লেখা যায় y², এটাকে লেখা যায় 4x, তাই না? আমরা কি করলাম? y = ধরে নিলাম হলো y - 2, আর x = ধরে নিলাম হলো x - 3। ঠিক আছে, এটা আমরা ধরে নিছি, মনে মনে ধরে নিছি। তাহলে এই ইকুয়েশনটা আমার এই ইকুয়েশনের সাথে মিলে যায়। যদি মিলে যায় সেই ক্ষেত্রে আমার a এর ভ্যালু কত? 1, এর ভ্যালু হলো 1, তাই না? 4ax, তো 4 × 1 × x, এর ভ্যালু হলো 1। তো আমরা জানি কি x = হলো -a, এটাই হলো আমার
নিয়ামক রেখার সমীকরণ। তো এক্স ইকুয়াল মাইনাস এ, এটা হলো নিয়ামক রেখার সমীকরণ। তাহলে এক্স কত, এক্স ইকুয়াল আমি ধরে নিয়েছি কত, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি, এ কত আমার মাইনাস ওয়ান, তাহলে এক্স ইকুয়াল এক্স মাইনাস ফোর ইকুয়াল হলো জিরো। সরি 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 সরি, তাহলে হলো এক্স মাইনাস থ্রি ইকুয়াল মাইনাস ওয়ান, তাহলে এক্স এই মাইনাস ওয়ান এর দিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল হলো জিরো। তাহলে অ্যান্সার আমার কত, ডি নাম্বার। অ্যান্সার কত আসলো, ডি নাম্বার। বুঝতে পারতেছো যে কিভাবে তুমি ম্যাথগুলো করবা। আমরা যেহেতু এটা ফার্স্ট ম্যাথ অনেক ব্রডলি করছি। কেন করছি, এর রিজন হলো তুমি যেন ম্যাথটা বুঝতে পারো, তুমি যেন ম্যাথটা বুঝতে পারো। অ্যাডমিশন যেহেতু আমরা আরও শর্টকাটে করবো, সমস্যা নাই, বাট আমরা প্রথমের ম্যাথগুলো একটু ব্রডলি করবো। এবার দেখো পি কোন মানের জন্য 4,4 বিন্দুতে এই পরাবৃত্তের উপকেন্দ্র হবে, পরাবৃত্তের উপকেন্দ্র হবে পি কোন মানের জন্য 4,4 বিন্দুতে পরাবৃত্তের উপকেন্দ্র কত হবে, এটা আমার কাছে জানতে চাইছে। বিন্দুটি হলো পরাবৃত্তের উপকেন্দ্র হবে। তুমি যদি একটি চিত্র আঁকো, হলো পরাবৃত্তের উপকেন্দ্র, তাই না? এবং এই উপকেন্দ্র সমান হলো আমরা জানি a, 0। এখন আমার পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে 4,4, তার মানে বুঝতেই পারতেছো যে পরাবৃত্তটা 0,0 না, প্রমিত ইকুয়েশন না, এটা আমরা বুঝতেই পারতেছি। সেই ক্ষেত্রে এই ইকুয়েশনটাকে আমাদের আগে সাজায় নিতে হবে। এই ইকুয়েশনটাকে আমরা সাজাবো, কিভাবে সাজানো যায় চলো একটু সাজাই। এক্স স্কোয়ার মাইনাস 8x ইকুয়াল তুমি লিখবা মাইনাস পি ওয়াই প্লাস 7, সরি মাইনাস 7 ইকুয়াল মাইনাস 7। এইবার এই পাশে আমরা এ মাইনাস বি মানে হোল স্কোয়ার নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য আমরা এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু ধরো 4x, তাহলে হলো 8x প্লাস 8x প্লাস 4 এর উপর হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস পি ওয়াই মাইনাস 7, এখানে এক্সট্রা কি আনছি 4 স্কোয়ার, তাহলে এটা 4 স্কোয়ার যোগ করে দেবো। যদি দেই তাহলে এই সাইডে আমি লিখতে পারি এক্স মাইনাস 4 এর উপর হোল স্কোয়ার, ফাইন। এবং এই সাইডে আমার হলো 16 থেকে 7 বাদ দেবো, 16 থেকে 7 বাদ দিলে কত হয় 9, তাহলে মাইনাস পি ওয়াই প্লাস 9। এইবার এক্স মাইনাস 4 এর উপর হোল স্কোয়ার মাইনাস পি কমন নেব, এক্স এর সাথে যা থাকবে তাই কমন নেব, ওয়াই মাইনাস 9, তাই তো? এখন এই ইকুয়েশনে আমার যদি প্রমিত আকারে আনতে চাই, তাহলে আমি কি করব, 4 ইন্টু পি বাই 4 ওয়াই মাইনাস 9 এভাবে সাজাবো, তাই না? 4 ইন্টু পি বাই 4 ইন্টু ওয়াই মাইনাস 9 এভাবে সাজাবো। তাহলে আমার এই ইকুয়েশনটার জন্য, আমার এটার জন্য তুমি যে কল্পনা করো এই ইকুয়েশনে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, বলবা ভাইয়া 0,a, এক্স মাইনাস 4 ইকুয়াল হলো 0 আর ওয়াই মাইনাস 9 ইকুয়াল হলো পি বাই 4। তো আমার বলছে 4,4 বিন্দুটি যদি আমার হয় এই ইকুয়েশন, তাহলে আমার এই যে ওয়াই মাইনাস 9 এর ভ্যালু হলো 4, তাহলে 4 ইকুয়াল তুমি বলতে পারো পি বাই 4, তাহলে পি ইকুয়াল তোমার কত আসবে 16, এটা আসছিল ডিউ রিটার্নে, তাহলে পি ইকুয়াল তোমার আসবে 16, পি ইকুয়াল আসলো 16, ঠিক আছে? পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু আসবে 16। কিভাবে করতে হবে বুঝতে পারছো? না বুঝলে জানাবা, না বুঝলে কমেন্ট করে জানাবা যে ভাইয়া এই পয়েন্টে বুঝে নাই। তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবা, ওইখানে তোমরা ডিসকাস করবো, ঠিক আছে? হেই ম্যাটটা আর ইউ 21 বি এর মান কত বলছে, এরকম একটা পরাবৃত্তের শীর্ষ -2,3 বিন্দুতে অবস্থিত এবং এটি 0,5 বিন্দু দিয়ে অতিক্রম করে
সেই ক্ষেত্রে বি এর মান নির্ণয় করো, বি এর ভ্যালু নির্ণয় করো। ফাইন, এটা পরাবৃত্ত, এটা যার শীর্ষ হলো -2,3 এবং এই বৃত্তটা 0,5 বিন্দু দিয়ে যায়। আচ্ছা, পরাবৃত্তটা দেখতে হয়তো এরকম হবে। অনেকেই কমেন্ট করে বলতে পারো যে ভাই পরাবৃত্তটা চিত্র উল্টা আছে। সমস্যা নাই, আমি তো ওই চিত্র দিয়ে ম্যাথ করতেছি না, জাস্ট বোঝানোর জন্য। 0,5 বিন্দুতে এখানে আছে, কোথাও একটা গেছে, আর শীর্ষ হলো -2,3। এখন এই জায়গায় একটু লক্ষ্য করো, এটা আমরা সরল রেখা দিয়ে ডিরেক্ট সলভ করব। কিভাবে? আমাদের কাছে ইকুয়েশন দেওয়া আছে y = ax² + bx + c। লক্ষ্য করো, পরাবৃত্তটা -2,3 হলো শীর্ষবিন্দু, তার মানে কি ওই পরাবৃত্তটা হলো -2,3 বিন্দুগামী। এটা কি বোঝা যায়? যেহেতু এটা শীর্ষ, এটা যদি শীর্ষ হয় তাহলে এই পরাবৃত্তটা এই বিন্দুগামী তুমি বলতেই পারো। তো -2,3 বিন্দুগামী মানে কি? -2,3 বিন্দুগামী যদি হয় সেই ক্ষেত্রে আমরা 3y এর জায়গায় বসাই দেবো 3a -2 এর উপর হোল স্কয়ার প্লাস b -2 b × -2 প্লাস c। তাহলে লিখতে পারো a 4a -2b প্লাস c। আবার পরাবৃত্তটা 0,5 বিন্দু দিয়েও যায়। 0,5 বিন্দু দিয়ে যদি যায়, 0,5 বিন্দু দিয়ে যায়, y হলো ax² প্লাস bx প্লাস c, 0,5 বিন্দুগামী। তাহলে দেখো 5 বসায় দাও y এর জায়গায় 5, 0 বসায় দাও এর জায়গায় 0 প্লাস 0 প্লাস c। তার মানে তুমি কি পাইছো? c হলো 5, c পাইছো 5। তাহলে দেখো আমার কাছে ভ্যালু চাইছে কার? b এর মান কত? আমরা পেলাম 3 = 4a - 2b প্লাস 5। টু ইকুয়াল হলো 4a - 2b। হ্যাঁ, শীর্ষ, শীর্ষ সমান আমরা কি জানতাম? a, 0 অথবা এই বৃত্তের জন্য এটা যদি x² তাহলে 0 ও নো শিট, এভাবে হবে না, এভাবে হবে না। আচ্ছা, ক্রস কর। এই ম্যাথটা ছিল রাজশাহী ইউনিভার্সিটির 21-22 এবং খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো বইয়েরই একটা ম্যাথ। তো কীভাবে করবো? খুবই ইন্টারেস্টিং ম্যাথ একটা। তো বলছে একটা পরাবৃত্তের শীর্ষ এত এবং 0,5 বিন্দু দিয়ে যায়। তো তুমি যদি কোনো একটা পরাবৃত্তের, মনে রাখবা পরাবৃত্তের শীর্ষ, ধরো পরাবৃত্তের শীর্ষ, পরাবৃত্তের শীর্ষ তুমি জানো আলফা কমা বিটা। তুমি ধরো একটা পরাবৃত্তের শীর্ষ জানো আলফা কমা বিটা। সেই ক্ষেত্রে পরাবৃত্তটার ইকুয়েশন কি হতে পারে? দুই ধরনের ইকুয়েশন হতে পারে। একটা হলো y - বিটা তার উপর হোল স্কয়ার ইকুয়াল 4a x - আলফা, অথবা x - আলফার উপর হোল স্কয়ার 4a y - বিটা। এই দুই ধরনের ইকুয়েশন তোমার আসতে পারে। এখন এই ম্যাথে আমি শীর্ষ জানি, সেই ক্ষেত্রে আমরা কোন ইকুয়েশনটা ফেলবো এটা ডিপেন্ড করতেছে তোমাকে যে গিভেন ইকুয়েশনটা দেওয়া আছে তার উপর। গিভেন ইকুয়েশনে দেখো তোমার x² আছে, তার মানে x² তুমি পাবা কোথায়? এই ইকুয়েশন। এই ইকুয়েশনে তুমি কখনো x² পাবা না, x² পাবা এই ইকুয়েশনে। তাহলে আমাদের পরাবৃত্তটার ইকুয়েশন যদি আমরা বের করতে চাই, সেই ইকুয়েশনটা আমার কি আসবে বলো তো? x - আলফা এর ভ্যালু কত? -2, আলফা ইকুয়াল -2, বিটা ইকুয়াল হলো 3। তাহলে x ইকুয়াল -2 + 2 তার উপর হোল স্কয়ার ইকুয়াল 4a
4a y মাইনাস বিটা কত 3 এই ইকুয়েশনটা আবার কি বিন্দুগামী 0,5 বিন্দুগামী। এটা হলো 0,5 বিন্দুগামী। যদি 0,5 বিন্দুগামী হয় তাহলে 0 + 2 এর উপর হোল স্কয়ার 4a 5 - 3, তাহলে আমার হলো 4 ইকুয়াল হলো 4a ইন্টু হলো 2, তাহলে 4 4 বাদ, a ইকুয়াল আসবে হাফ। এর ভ্যালু তুমি পেলা হাফ। এখন এটা পেয়ে আমাদের লাভ কি হচ্ছে, এটা পেয়ে আমার যে লাভটা হচ্ছে সেই লাভটা একটু আমরা দেখি। x + 2 এর উপর হোল স্কয়ার প্লাস 4ay - 3, তাই তো? এটাই তো আমার ইকুয়েশন। এবং a পাইছি আমি হাফ, তাহলে x + 2 তার উপর হোল স্কয়ার 4 ইন্টু y - 3, তাহলে এদিক লিখতে পারো x² + 4x + 4 ইকুয়াল হলো 2y - 6। y কে একদিক রেখে বাকিটাকে সব এদিক পাঠাবো, তাহলে x² + 4x + 4 + 6 ইকুয়াল হলো 2y। আমি এটা ভাঙিয়ে করতেছি যাতে তোমার বোঝার সুবিধা হয়। আবারও বলতেছি, ইটস নট লাইক যে তোমাকে অ্যাডমিশনে তুমি যখন প্র্যাকটিস করবা, বারবার যখন প্র্যাকটিস করবা, তখন তোমার এই জিনিসটা ফাস্টার হয়ে যাবে। ক্যালকুলেশন হ্যাক এক জিনিস, সেটাও আমি শেখাবো। সেটা দরকার বলে তুমি কমেন্ট করে জানাও যে ক্যালকুলেশন ট্রিক্স লাগবে। সেগুলো কিন্তু সব ম্যাথে প্রয়োগ হয় না। সব ম্যাথে তুমি ক্যালকুলেশন ট্রিক্স ফেলতে পারবা না। কিছু ম্যাথ তোমাকে বারবার করার পর তোমাকে আয়ত্তে আনতে হবে, ফাস্ট সলভ করা শিখতে হবে, সেটা বারবার করার মাধ্যমে আসবে। ওকে, আমি ভাঙ্গায় করতেছি। এর প্রধান রিজন হলো আমি ধরে নিছি তুমি হলা একবারে লোয়ার লেভেলের স্টুডেন্ট অথবা মিডল লেভেলের স্টুডেন্ট, এভারেজ লেভেলের স্টুডেন্ট। সেই ক্ষেত্রে তুমি হয়তো বা ফার্স্ট টাইম গণিক্স করতেছো, অথবা সেকেন্ড টাইম গণিক্স করতেছো, অথবা এইচএসসির জন্য 1-2 বার গণিক্স করছো, এর আগে কখনোই গণিক্স করো নাই। তো সেটা মাথায় রেখে আমি ভাঙ্গায় করতেছি। ইটস নট মিন যেটা জাম করে করা যাবে না। এটা জাম করে কিন্তু আমি 2-3 লাইনেই করে ফেলতে পারতাম, বাট সেক্ষেত্রে তোমার বুঝতে যেন অসুবিধা না হয় সেটা মাথায় রেখে আমি ভাঙ্গায় করতেছি। ওকে, y ইকুয়াল, তাহলে এটা 10, তাহলে তোমার x² এর জায়গায় হাফ x² আসবে, জাস্ট 2 দ্বারা ভাগ করে দিছি, তাহলে আসবে 2x + 5। এখন তোমার ইকুয়েশনটা কি ছিল? y ইকুয়াল ax² + bx প্লাস কত bx + c, এবং এখান থেকে তোমাকে জানতে চাইছে b এর ভ্যালু কত, bx + c। তো b এর ভ্যালু আমার কত আসলো 2, b এর ভ্যালু হলো 2, b এর ভ্যালু আসছে 2। তো এটা আসছিল আরিফ 21-22। খুব একটা হার্ড ম্যাথ না, খুবই ইজি একটা ম্যাথ, করতে পারলে অনেক তাড়াতাড়ি সলভ হয়। চলো, এটা পরবর্তী সমীকরণ নির্ণয় করো যা শীর্ষ 4, বিন্দু দিয়ে যায় এবং দিকাক্ষ x অক্ষে সমান্তরাল। দিকাক্ষ হলো x অক্ষে সমান্তরাল। দিকাক্ষ জিনিসটা কি? এই যে নিয়ামক রেখা যাকে বলতেছো, নিয়ামক, এই হলো তোমার দিকাক্ষ। দিকাক্ষ যদি x অক্ষে সমান্তরাল হয় সেটা অবশ্যই দেখতে এমন হবে। দিকাক্ষ এদিক দিয়ে গেছে অথবা এদিক দিয়ে গেছে, তার মানে আমার ইকুয়েশনটা হয়তো এমন হইতে পারে, মানে পরাবৃত্তটা দেখতে এমন হতে পারে অথবা এমন হতে পারে। তার মানে যদি x অক্ষে সমান্তরাল বলে, দিকাক্ষ যদি x অক্ষে সমান্তরাল বলে, ইকুয়েশনটা হবে আমার x² দিয়ে, x² ইকুয়াল 4ay, এটাই হবে আমার ইকুয়েশন। ঠিক আছে, তাহলে আমাদের যদি শীর্ষ দেওয়া আছে, তাহলে ইকুয়েশনটা x - 4 হোল স্কোয়ার, তারপর হলো 4ay - +3। তো এটা কি বিন্দুগামী? -4 - 7 বিন্দুগামী। তাহলে -4 এর উপরে হোল স্কোয়ার 4a - 7 + 3। দেখো এদিক কত আসে আমার 8, তাই না? 8-এর উপরে স্কোয়ার, 8-এর উপরে স্কোয়ার হলো 64, আর এদিকে আসবে কত আমার 4 - 4, তাহলে হলো -16a, তাহলে a ইকুয়াল হবে 4 × 16 = 64, তাই তো? -4, a ইকুয়াল আসবে -4। তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াবে? ইকুয়েশনটা দাঁড়াবে হলো x - 4 এর উপর হোল স্কোয়ার 4 - 4y + 3। তো এইটাই হলো তোমার ইকুয়েশন। JU 11-12 রিটেনে আসছিল, তখন রিটেন ছিল যেহেতু, এখন নেই, এখন MCQ।
এমসিকিউ দিয়ে দিতে পারে একটা এমসিকিউর জন্য। পি এর কোটি 6, পি এর উপকেন্দ্রিক দূরত্ব। তো উপকেন্দ্রিক দূরত্ব এটা মনে রাখবা, উপকেন্দ্রিক দূরত্ব সমান হলো এক্স প্লাস এ, মনে রাখবা সূত্র। উপকেন্দ্রিক দূরত্ব সমান হলো এক্স প্লাস এ। তো একটা বলছে একটি বিন্দু পি এর কোটি হলো 6, পি এর উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করো। পি এর কোটি হলো 6, তার মানে হলো এক্স কমা 6, একটা বিন্দু হলো এক্স কমা 6। ওয়াই স্কোয়ার ইকুয়াল দেওয়া আছে 4 ইন্টু 1 ইন্টু এক্স, তাহলে এ ইকুয়াল কত পাইছো 1, তাই না? এক্স ইকুয়াল কত বাবা ওয়াই স্কোয়ার, তাহলে 6 এর উপর হোল স্কোয়ার ইকুয়াল 4x, তাহলে এক্স ইকুয়াল বাবা 36 বাই হলো 4, 4 নং 36। এখন উপকেন্দ্রিক দূরত্ব সমান আমরা জানি কি এক্স প্লাস এ, তাহলে 9 প্লাস 1 ইকুয়াল হলো 10, দ্যাটস অ্যান্সার, সি নাম্বার। উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করতে বলছে, তো আমরা এক্স বের করলাম। ইকুয়েশনে ওয়াই এর ভ্যালু ছিল কোটি দেওয়া ছিল, কোটি বসাইছি আমি, হলো কোটি বসাই এক্স বের করছি, এক্স বের করে এক্স প্লাস এ করছি, দ্যাটস ফিনিশ। এইবার বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ কোনটি? নিয়ামক বিশিষ্ট উপকেন্দ্র। এই টাইপের যদি কোনো ম্যাথ পাও, লাইক এটা ধরো একটা পরাবৃত্ত, এই পরাবৃত্তের এটা হলো নিয়ামক রেখা, এটা হলো উপকেন্দ্র এক্স এ কমা 0, এখানে হলো কোন একটা বিন্দু আছে পি, আর এই নিয়ামক রেখার উপর কোন একটা পয়েন্ট হলো এম, তো এটা হলো পিএম। উপবৃত্ত হওয়ার সত্য হলো এসপি ইকুয়াল হলো পিএম, এটা হলো পরাবৃত্ত হওয়ার সত্য, এটা হলো পরাবৃত্ত হওয়ার সত্য। কোনো একটা এস হলো উপকেন্দ্র, আর এর কোনো একটা বিন্দু এক্স কমা ওয়াই যদি এর উপর থাকে, তো আমার পরাবৃত্ত হওয়ার সত্য হলো এসপি ইকুয়াল হলো পিএম। তাহলে উপকেন্দ্র আমাকে দেওয়া আছে এ কমা 0, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস 2। এই এসপি কি? এসপি হলো দূরত্ব, পিএম কি? এটা হলো দূরত্ব। কার সাথে দূরত্ব? এই যে পি এক্স কমা ওয়াই রেখা, এক্স কমা ওয়াই বিন্দু থেকে এই যে নিয়ামক রেখাটার উপর লম্ব দূরত্ব, আর এসপি হলো এই যে এদের এ কমা 0 আর এক্স কমা ওয়াই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা যদি এটা পাই, তাহলে এসপি ইকুয়াল তুমি কি লিখতে পারো? 2,0 যদি আমার হয় উপকেন্দ্রের স্থানাঙ্ক, তো 2,0 থেকে এক্স কমা ওয়াই এর মধ্যবর্তী দূরত্ব হলো এসপি, এটা হলো এসপি। তো এসপি ইকুয়াল তুমি লিখতে পারো এক্স মাইনাস 2 এর উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 এর উপর হোল স্কোয়ার তার উপর রুট। আর পিএম ইকুয়াল কি লিখতে পারো? পিএম ইকুয়াল হলো এক্স কমা ওয়াই, আর এই রেখাটার ইকুয়েশন হলো এক্স প্লাস 2, এদের লম্ব দূরত্ব এক্স প্লাস 2 ইকুয়াল 0। লম্ব দূরত্ব কত? কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা রেখা লম্ব দূরত্বের সূত্র হলো এটা না, ধরো এটা হলো এক্স কমা ওয়াই, ধরো x1, y1, আর এটা হলো ax প্লাস by প্লাস c একটা সরল রেখা। তো x1 y1 থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় সূত্র হলো ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা না, এটা যদি হয় এখানে ভ্যালু বসাই, তাহলে pm ইকুয়াল কত? x প্লাস 2, তাহলে হলো x প্লাস 2 ডিভাইডেড বাই রুট ওভার 1, তাই তো? যদি তাই হয় তাহলে তুমি লিখতে পারো sp ইকুয়াল হলো pm। sp আমার কত? এটা পাইছো রুট ওভার x মাইনাস 2 এর উপর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল হলো মডুলাস অফ x প্লাস 2। এবার উভয় পাশে বর্গ করবা, বর্গ করে ইকুয়েশন সলভ করবা, করে যেটা আসবে ওটাই তোমার অ্যান্সার, এটা হলো HW, এবং করে জানাবা এটার অ্যান্সার কত আসে। চলো এবার আমরা উপবৃত্ত করি। উপবৃত্ত
থেকেও অনেক কোশ্চেন আসে, পরাবৃত্ত থেকে হয়তো একটু কম আসে, বাট উপবৃত্ত থেকেও কোশ্চেন অনেক আসে। তো আগে উপবৃত্ত জিনিসটা কি এটা একটু বুঝি। উপবৃত্ত দেখতে কেমন, চেহারা কেমন, খারাপ নাকি ভালো চেহারা, এটা আমরা উপলব্ধি করা দরকার, তাই না? একটু আমাদের উপলব্ধি করা দরকার, উপলব্ধি করি। উপবৃত্ত আঁকি একটু। আচ্ছা কেন না জানা কোনো হাওয়া একদিন ঠোঁটে নিয়ে খড়কুটো। আহা, এমন টাইপের একটা উপবৃত্ত হতে পারে, অথবা এমন টাইপের উপবৃত্ত হতে পারে। এই দুই টাইপের আমাদের উপবৃত্ত হয়, এবং উপবৃত্তের প্রমিত ইকুয়েশন, প্রমিত ইকুয়েশন মনে রাখবা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল হলো 1। এটা হলো উপবৃত্তের প্রমিত ইকুয়েশন। এবং এই ইকুয়েশনটা দেখতে কেমন হবে সেটা ডিপেন্ড করে এই এ আর এই বি ভ্যালুর উপর। যদি এ গ্রেটার দেন বি হয় তখন দেখতে একরকম হবে, বি গ্রেটার দেন এ হয় সেক্ষেত্রে দেখতে একরকম হবে। তো এই দুটো ভ্যালুর উপর আমার হচ্ছে উপবৃত্তটা এক্স অক্ষের সমান্তরাল হবে নাকি ওয়াই অক্ষের সমান্তরাল হবে সেটা ডিপেন্ড করে। শেপটাও ডিপেন্ড করতেছে এ আর বি এর উপর। এবং এই ম্যাচ করার জন্য তোমাকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতাকে প্রকাশ করা ই দ্বারা। ই ইকুয়াল হলো 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তার উপর রুট যখন বি গ্রেটার দেন এ। আবার ই ইকুয়াল রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার যখন এ গ্রেটার দেন বি। এই যে উৎকেন্দ্রিকতার এই সূত্র আমরা জানতে হবে। ফাইন, এ আর বি তো বুঝলাম যে এ আর বি এর উপর ডিপেন্ড করতেছে। তো এ জিনিসটা কি, এ হলো এই দিক দিয়ে এদিক দিয়ে দূরত্ব। তো আগে আমরা বুঝি, যদি এটা এক্স অক্ষের সমান্তরাল হয়, যদি এটা এক্স অক্ষের সমান্তরাল হয় সেই ক্ষেত্রে এ লেস দেন বি হবে। এই টাইপের উপবৃত্ত দেখতে হলো এদের শর্ত হলো এ লেস দেন বি। আর এই টাইপের উপবৃত্ত হলে সেটা হবে এ গ্রেটার দেন বি। এই উপবৃত্তটার কোনটা কি আমরা একটু দেখি। এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল হলো 1। এই উপবৃত্তের কোনটা আসলে কি জিনিস? এই উপবৃত্তের ক্ষেত্রে এটাকে বলা হইতেছে কেন্দ্র। কেন্দ্র, কেন্দ্র 0,0। এবার এদের এই দুটো পয়েন্ট হলো শীর্ষবিন্দু, এগুলো হলো শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু, এবং এইখান থেকে এই শীর্ষবিন্দু দূরত্ব হলো এ, এইখান থেকে এই শীর্ষ দূরত্ব হলো বি। তাহলে এটুকের স্থানাঙ্ক কি হবে? a, 0। ওটা যদি a, 0 হয় তাহলে এটা কি হবে? মাইনাস a, 0। এটা কি হবে? b, 0। এটা দিলে কি হবে? মাইনাস b, 0। ওকে, এবং এর মাঝখানে হবে উপকেন্দ্র, উপকেন্দ্র এস ইকুয়াল হলো এই, 0। এটার স্থানাঙ্ক হলো এই, 0। তো এর মাঝখানে যদি এটা হয় তাহলে এটা হবে মাইনাস এই, 0। মাইনাস এই, 0। ফাইন। এবার এর নিয়ামক রেখা হলো এদিক বাইরে অবস্থিত, এটা হলো নিয়ামক রেখা। নিয়ামক রেখা, এই নিয়ামক রেখার স্থানাঙ্ক কি? এই নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক হলো
এ বাই ই কমা জিরো, তাহলে এই দিক যে একটা নিয়ামক রেখা আছে এর পাদবিন্দুর স্থানাঙ্ক কি হবে? মাইনাস এ বাই ই কমা জিরো, তাই না? ওটা যদি প্লাস হয়, এটা এক্স অক্ষের পজিটিভ দিকে, এটা তাহলে নেগেটিভ দিকে, মাইনাস এ বাই ই কমা জিরো। এতটুকু বুঝছি। এখন এই নিয়ামক রেখার স্থানাঙ্ক তাহলে কি হবে? এক্স ইকুয়াল এ বাই ই। তো এই নিয়ামক রেখার স্থানাঙ্ক কি হবে? এক্স ইকুয়াল মাইনাস এ বাই ই। একসাথে যদি আমরা লিখি এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই। এই যে উপকেন্দ্র, এই উপকেন্দ্রের উপর লম্ব যদি আমরা টানি, একটা লম্ব টানি, তার স্থানাঙ্ক কি হবে? এক্স ইকুয়াল এই, আর এটার উপর যদি আমরা লম্ব টানি এক্স ইকুয়াল মাইনাস এই। সো উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের সমীকরণ আসবে কি? সমীকরণ এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ ই, এটা। এরপর এরপর দেখো যে আমার উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এটা হলো এ ই, এটা হলো এই। তাহলে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী ডিস্টেন্স আমার কত আসবে? 2AE। এবং নিয়ামক রেখা এখান থেকে এটার দূরত্ব হলো এ বাই, এখান থেকে এটার ডিস্টেন্স কত? এ বাই। তাহলে নিয়ামক রেখা দ্বয়ের মধ্যবর্তী ডিস্টেন্স কত? 2A বাই। এই তো, এই কয়েকটা ফর্মুলায় তোমাকে জানতে হবে। এই কয়েকটা ফর্মুলা জানলেই শেষ, মোটামুটি শেষ। পরে আমরা ম্যাথ করতে করতে আরো শিখবো। তো একটা ফর্মুলা জানলে, এক টাইপের জানলে, বাকিটা হলো উল্টা, বাকিটা হলো উল্টা। তো দেখো, যখন এ গ্রেটার দেন বি তখন আমার চিত্রটা হলো এটা, তাই না? এ গ্রেটার দেন বি হলো চিত্র এটা। সেই ক্ষেত্রে আমার কেন্দ্রের স্থানাঙ্ক হলো 0,0। দেখো আমরা লক্ষ্য করো, এখানে আমাদের কেন্দ্র হলো কেন্দ্র 0,0, এটা হলো কেন্দ্র, কেন্দ্র 0,0 আমরা লিখছি। এরপর বৃত্তের অক্ষের দৈর্ঘ্য 2a, অক্ষের দৈর্ঘ্য 2a। এরটুক যদি এ হয় আর এরটুক যদি এ হয় তাহলে মধ্যবর্তী দূরত্ব কত? 2a। অক্ষের দৈর্ঘ্য হলো 2a। এবং ক্ষুদ্র অক্ষ, ওটা হলো বৃহৎ অক্ষ আর এটা হলো ক্ষুদ্র অক্ষ। এই যে এরটুক হলো ক্ষুদ্র অক্ষ, এই যে এই জায়গাটা হলো ক্ষুদ্র অক্ষ, এটা হলো 2b। এরপর উপকেন্দ্র হলো প্লাস মাইনাস এই কমা 0। দেখো উপকেন্দ্র এটা হলো এই আর এটা হলো মাইনাস এই কমা 0, তাহলে কি হবে একত্রে? প্লাস মাইনাস এই কমা 0। বৃহৎ অক্ষের সমীকরণ y ইকুয়াল 0, বৃহৎ অক্ষের সমীকরণ y ইকুয়াল 0। এক্স অক্ষে কে? y 0, আর y অক্ষে কে? x 0, তাহলে x ইকুয়াল 0 এই অক্ষের সমীকরণ। এরপর দ্বিকাক্ষের সমীকরণ বা নিয়ামক রেখার সমীকরণ, এটা নিয়ামক রেখা না, তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি? এটা হলো x ইকুয়াল মাইনাস এ বাই ই, এটা হলো x ইকুয়াল এ বাই ই। তাহলে কি একত্রে? x ইকুয়াল প্লাস মাইনাস এই, প্লাস মাইনাস এই। উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুগুলোর স্থানাঙ্ক, এটা মনে রাখবা। উপকেন্দ্রিক লম্বের এই যে এই প্রান্ত বিন্দুগুলোর স্থানাঙ্ক, তো তোমার হলো এটুক হলো এই, তাই না? এটুক এই, আর এই যে উপরের দৈর্ঘ্যটা হলো তোমার হলো বি স্কোয়ার বাই এ। এই যে এটুক দৈর্ঘ্য হলো বি স্কোয়ার বাই এ। তো উপকেন্দ্রিক লম্বের পুরাটার দৈর্ঘ্য তাহলে কত হবে? 2b স্কোয়ার বাই এ, তাই না? এটুক বি স্কোয়ারে, এটুক বি স্কোয়ারে, তাহলে আসবে 2b স্কোয়ার বাই এ। তাহলে ওটা তুমি পরে দেখতেছি আমরা। উৎকেন্দ্রিকতা হলো এটা, সূত্র আমরা আগে দেখছি। বৃহৎ অক্ষের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, বৃহৎ অক্ষের প্রান্তবিন্দু কোনটা? এইটা আর এইটা, তাহলে প্লাস মাইনাস এ কমা 0। ক্ষুদ্র অক্ষের ক্ষেত্রে 0 কমা প্লাস মাইনাস বি, এই যে এটা বি, এটা বি। ফাইন। তারপর এই যে নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব, ফোকাস দ্বয়ের দূরত্ব, যা সেখান থেকে মিলাবা, এখান থেকে মিলাবা, ঠিক আছে? এবং এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 2b স্কোয়ার বাই এ। উপকেন্দ্রিক লম্ব এটা হলো বি স্কোয়ার বাই এ, এটা যদি বি স্কোয়ার বাই হয় আর এটা বি স্কোয়ার বাই এ, তাহলে 2b স্কোয়ার বাই এ, এইটাই। তো সূত্রগুলা চিত্র এঁকে যে কাজটা করবা, আমি যে কাজটা করতাম, চিত্র এঁকে সূত্রগুলা বুঝতাম, চিত্র এঁকে সূত্রগুলোর সাথে মিলাইতাম। তো আমি যেভাবে চিত্র আঁকায় দিছি, তোমার কাজ হবে ওইভাবে চিত্রটা আঁকাবা, আঁকায় মিলাবা, ঠিক আছে? তো আমরা ম্যাথে চলে যাই। ম্যাথ করতে করতেই সূত্রগুলো তোমার আবার মনে চলে আসবে অনেকটা। কণিকের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো যেই ম্যাথই আসুক, 24-25 আসছে, এটা ডিউ 24-25 ম্যাথ। তোমাকে বলছে কণিকের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে যেই কাজটা করবো, আগে তোমাকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 এই ফর্মেটে আনতে হবে। এই ফর্মেটে আনার জন্য কি করতে হবে ভাই? 1 আছে না,
তার মানে কি, এটা যা থাকবে তা দিয়ে পুরা ইকুয়েশনটাকে ভাগ করতে হবে। তাহলে পুরা ইকুয়েশনটাকে যদি আমরা ভাগ করি, এটা আসবে হচ্ছে 225-কে 9 দ্বারা ভাগ করলে হয় 25, আর ওয়াই স্কোয়ার 25-কে 225 দ্বারা ভাগ করলে হয় 9 ইকুয়াল হলো 1। তাহলে এ ইকুয়াল হচ্ছে 5, বি ইকুয়াল 3। কেন? এটার উপরে স্কোয়ার, 5-এর উপরে স্কোয়ার, 3-এর উপরে স্কোয়ার। তাহলে এ ইকুয়াল 5, বি ইকুয়াল 3। তাহলে তুমি জানো এ গ্রেটার দেন বি। এ গ্রেটার দেন বি হলে কি হবে? কণিক দ্বয়ের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, নিয়ামক রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র হলো 2a/e। তাহলে তোমাকে ই ক্যালকুলেশন করতে হবে। ই ইকুয়াল কত? √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, যখন এ গ্রেটার দেন বি। তো এ এর ভ্যালু আমার কত? 5। তাহলে হলো 25 মাইনাস 16 ডিভাইডেড বাই 25, তার উপর রুট, তাহলে তোমার আসবে 3/5। তাহলে এই ফর্মুলা যদি এখানে ফলো, 2 ইন্টু এ এর মান কত? এ এর মান হলো তোমার 5, আর 5, ই এর ভ্যালু হলো 3/5, 3/5। তাহলে তোমার আসতেছে 5 5 25। তাহলে হোয়াট দ্য হেল, 25/3 আসার কথা, 25/3 হওয়ার কথা। এখানে অপশন তুলতে ভুল করছে, 25/3 হবে। এই যে 5 5 25, তাহলে হলো 15/3 হবে, সরি 15/3 আসবে, 15/3 এটা আসার কথা, এটা হবে অ্যান্সার। 15/3 অ্যান্সার তুলতে ভুল করছে, যাই হোক অপশন তুলতে ভুল করছে, সে তুলছে। যেহেতু 24-25 এর কোশ্চেন, উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল আমরা জানি 2b²/a যখন a গ্রেটার দেন b। আর যদি ওটা হয়, উল্টাটা হয়, তাহলে 2a² b যখন b গ্রেটার দেন a। তো এটা দুটো আমাদের সূত্র। এই দুটো যদি সূত্র হয়, সেই ক্ষেত্রে আগে আমাকে এটা কনভার্ট করে নিয়ে আসতে হবে। তাহলে আমি যদি 400 দ্বারা ইকুয়েশনটাকে ভাগ করি, x² / 16 প্লাস y² / 25 ইকুয়াল আসবে 1। তো এখানে আসবে a ইকুয়াল 4, b ইকুয়াল হলো 5। তাহলে বোঝাই যাচ্ছে বি আমার বড়, বি বড়। তাহলে আমার ইকুয়েশন কোনটা পড়বে? এটা আমার সূত্র পড়বে 2 4-এর উপরে স্কোয়ার বা হলো 5, তাহলে হলো 16, 32/5, 32/5। একটি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এর অর্ধ উপাক্ষের উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো, ডিউ 21-22। এর প্রধান অক্ষের অর্ধেক হওয়ার কথা। এই কোশ্চেনটা অর্ধ উপাক্ষ না, কি তুলছে রে, পিটানো দরকার। যাই হোক, অর্ধ উপাক্ষের অর্ধেক না, এটা হলো প্রধান অক্ষের অর্ধেক হবে, লম্বের দৈর্ঘ্য। তো আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 2b²/a, ঠিক আছে, এবং এর প্রধান অক্ষ 2a, এর অর্ধেক মানে হলো a। তাহলে আমরা বলতে পারি 2b² ইকুয়াল হলো a। তাহলে 2b² ইকুয়াল হলো a², এটা আমরা বলতে পারতেছি। তাহলে উৎকেন্দ্রিকতা আমরা e² ইকুয়াল লিখতে পারি 1 মাইনাস b²/a²। তো e² 1 মাইনাস b² ডিভাইডেড বাই হলো b² এর মান হলো 2b²। তো এটা বাদ, তাহলে হলো e ইকুয়াল √1 মাইনাস হাফ, তাহলে √12 1/√2, বি নাম্বার। এটা হবে প্রধান অক্ষের। নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, জিএসটি 22-23 আসছে কোশ্চেন। উপবৃত্তের নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী নির্ণয় সূত্র কি? নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র আমরা জানি 2a/e, তাই না? কেন 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 চিত্র থেকে দেখে আসো। এই যে এটা নিয়ামক রেখা, এটা নিয়ামক রেখা, মধ্যবর্তী দূরত্ব কি? a/e প্লাস a/e, 2a/e। চিত্র দেখে দেখে সূত্র পড়বা, তাহলে তোমার মনে থাকবে। তো এখানে a এর ভ্যালু কত? a এর ভ্যালু √30, তাই না? b এর ভ্যালু হলো √14, এবং e ইকুয়াল কত? e ইকুয়াল হবে √13 অবশ্যই বড়, তাহলে 1 মাইনাস
14 বাই হলো 13, তাহলে হলো 113 মাইনাস 14 কত হয় 16 বাই হলো 13, তাহলে 4√13। হ্যাঁ, এবার 2 ইন্টু এ এর ভ্যালু কত, এ এর মান হলো √13, √13 ডিভাইডেড বাই হলো 4/√13, তো √13 উপরে চলে যাবে, তাহলে 2 ইন্টু হলো 30 ডিভাইডেড বাই হলো 4, তাহলে 2 15। চলো এবার আমরা অধিবৃত্ত করি, অধিবৃত্ত এবং এই চ্যাপ্টার প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। অধিবৃত্ত জিনিসটা দেখতে আসলে কেমন, অধিবৃত্ত অধিবৃত্ত আর উপবৃত্তের সব সূত্র সিমিলার, সব সেম। জাস্ট তুমি একটু চিত্রটা বুঝো, বাকিটা তুমি নিজেই বুঝতে পারবে যে আসলে সব সেম। চিত্রটা দেখতে দুটো পরাবৃত্তের মতো আর কি। অধিবৃত্ত দেখতে এমন, এবং অধিবৃত্তের প্রমিত ইকুয়েশন হলো x² বাই a² মাইনাস y² বাই b² ইকুয়াল 1, যখন চিত্রটা এমন হয়, যখন তোমার x সামনে থাকবে তখন জিনিসটা দেখতে এমন হবে, ঠিক আছে। এবং এর উৎকেন্দ্রিকতার সূত্র হলো √1 প্লাস b² বাই a², যখন আমার ইকুয়েশনে x আগে থাকবে, এখানে গ্রেটার দেন এবং লেস দেনের কোনো কিছু নাই, এখানে কে আগে আছে এবং কে পরে আছে এটা নিয়ে ঝামেলা। x যদি আগে থাকে তখন ইকুয়েশনটা হবে এটা, তোমার হলো উৎকেন্দ্রিকতা হবে এটা, চিত্রটা হবে দেখতে এমন। এবং যদি ইকুয়েশনটা এমন হয় y² বাই b² মাইনাস x² বাই a² ইকুয়াল 1, তখন আমার অধিবৃত্তের চিত্র দেখতে এমন হয়, এবং ই ইকুয়াল হবে √1 প্লাস a² বাই b²। তো ওইখানে মাইনাস ছিল, এখানে কিন্তু প্লাস হয়ে গেছে, তো এর ক্ষেত্রে মনে রাখবে ই গ্রেটার দেন 1, অধিবৃত্তের ই সবসময় 1-এর থেকে বড় হবে। এবং উপবৃত্তের ই হলো 0-এর থেকে বড়, 1-এর থেকে ছোট, এই রেঞ্জে থাকতে হবে। এবং পরাবৃত্তের ই ইকুয়াল হলো 1, বৃত্তর ই ইকুয়াল হলো ইনফিনিট, সরল রেখা ই ইকুয়াল হলো 0। এই জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে। অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়, তো এটা একটু মনে রাখো। এবার আমরা জাস্ট যদি একটা অধিবৃত্ত নিয়ে কাজবাজ করি, অধিবৃত্ত, এই অধিবৃত্তের এইখান দিয়ে যা নিয়ামক রেখা, এটা হলো নিয়ামক রেখা, এটা হলো উপকেন্দ্র, এটা হলো শীর্ষ, এইটা হলো কেন্দ্র, এটা হলো উপকেন্দ্র। এবং এখানে একটা নতুন জিনিস পাবো, এটা হলো অসীম তট রেখা, যেই রেখাটা কখনোই এই উপবৃত্তটাকে ছেদ করবে না। এই অসীম তট রেখার সূত্র হলো y ইকুয়াল প্লাস মাইনাস b বাই a ইন্টু এক্স, সবসময় y ইকুয়াল প্লাস মাইনাস b বাই a ইন্টু এক্স, অসীম তট রেখার সূত্র সবসময় সত্য। এবং বাকি যে সূত্রগুলো আছে অ্যাজ সিমিলার টু উপবৃত্ত, দেখো জাস্ট নিজেই মেলাও। যখন এ যে এটা সামনে থাকে তখন হলো উপকেন্দ্র প্লাস মাইনাস a, 0,
অনুবন্ধী অক্ষ, ওইখানে যেটা ক্ষুদ্র অক্ষ এখানে সেটা অনুবন্ধী অক্ষ, ওইখানে যেটা বৃহৎ অক্ষ এখানে সেটা আর অক্ষ। এই যে শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক, তারপর উৎকেন্দ্রিকতা তো আমরা দেখলাম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য y=0, সব সেম সব সেম সব সিমিলার, শুধু এই জিনিসটা আলাদা। কেন? উপকেন্দ্র অনুরূপ নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব এই যে, কারণ হলো আমার এই জিনিসটা কিন্তু এখন আগায় আসছে, এই জন্য মাইনাস। বাকি সব সেম সব সেম সব সেম অ্যাজ সিমিলার। তো উপবৃত্ত যদি ভালো মতো সূত্রগুলা মনে রাখতে পারো, অধিবৃত্ত কোনো ম্যাটার না, অধিবৃত্তে জাস্ট অসীমতর রেখা নিয়ে ঝামেলা, অসীমতর রেখা সমীকরণ জানলে হয়ে যায়। এবার লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 2b² যখন হলো, যখন ইকুয়েশনটা হয় x² y² হলো 1, যখন এই ইকুয়েশনটা হয় তখন এটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন যদি যদি ইকুয়েশনটা হয় 2a² কখন হবে? যখন আমার ইকুয়েশনটা হবে y² x² 1, এটা হলে এটা ঠিক আছে। তাহলে তাহলে যদি এটা হয়, এই ইকুয়েশনটা দেখো, y আমার সামনে আছে, y সামনে আছে, তাহলে আমার a এর ভ্যালু কত? a এর ভ্যালু হলো √2 আর b এর ভ্যালু হলো 1, তাহলে আমার ফর্মুলা পড়বে কি? 2a²b, 2a², তাহলে √2 উপর হোল স্কোয়ার বাই b, তাহলে b এর ভ্যালু তো 1, তাহলে হলো 2 × 2 4। ওকে ফাইন। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা আসছে তোমার DU 21 এবং এখানে জানতে চাচ্ছে যে একটা অধিবৃত্ত আছে এবং সেই অধিবৃত্তর শীর্ষবিন্দু দ্বয় নির্ণয় করো। তো আমার ইকুয়েশনটাতে x আগে আছে, x² y এর সামনে মাইনাস আছে, তাই না? ইকুয়াল -2x ইকুয়াল হলো 8। তো তুমি এইখানে শীর্ষবিন্দু যখন নির্ণয় করতে হচ্ছে, তো আমরা জানি এই ইকুয়েশনে যেহেতু 2x কিছু একটা আছে, তার মানে x - α = 0 কিছু একটা আসতে হবে, এবং y এর সামনে কিছু নাই, তার মানে y = 0, এটা তো মাস্ট বি আসবে, এবং x = আলফা আসবে, x হলো আলফা আসবে। তখন আলফাটা কত এটা আমাকে বের করতে হবে, তাই না? আবার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক সমান আমরা কি জানি? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হলো +-a, 0, তার মানে তুমি x - α = আসবে একবার a, x - α = একবার আসবে -a, আর y এর ভ্যালু তো 0ই আসবে। দেখো সবগুলাতে আমার ইকুয়েশন, তোমার প্রথম কাজ হবে, আগে ফার্স্ট কাজ হবে অপশন টেস্ট করা, অপশন টেস্ট করব। যেহেতু আমার 0, y এ 0 নাই কোনটার? এটাই নাই। y 0 নাই কোনটার? এটাই নাই। তার মানে আমার হয় এটা হবে, না হয় এটা হবে। তো হয় -4 হবে, না হলে +4 হবে, -2 অথবা কিছু একটা হবে। তো আমরা যদি x² - 2x + 1 করি, তাহলে এটা আসছে x - 1 এর উপর হোল স্কোয়ার। দেখো আমার পুরো ইকুয়েশনটা নিয়ে কিন্তু কোনো কাজ করতে হবে না, আমাকে 8 দিয়ে 9 দিয়ে ভাগ নিয়ে ওইসব নিয়ে চিন্তা করতে হইতেছে না। আমার চিন্তা করতে হইতেছে জাস্ট একটু x - 1, তাহলে x - 1 ইকুয়াল হলো -a। ও যেহেতু a আসবে, তাহলে ইকুয়েশনটাকে আমরা একটু ভাঙাই দেখি। x - 1, তাহলে 1 যখন নিছো, তাহলে তুমি এক্সট্রা নিছিলা 1, তাহলে 9 দ্বারা ভাগ করছো, 9 দ্বারা যেহেতু ভাগ করছো, তাহলে x এর a এর ভ্যালু হলো 3, তাহলে x ইকুয়াল হলো 4, x ইকুয়াল হলো 4। তার মানে আমার একটা তো আসতেছে 4,0, এখন এই 4,0 কই আছে? ডি নাম্বার আছে, তার মানে ডি অ্যান্সার। তাহলে আরেকটা তোমার বের করার কোনো মানে নাই, আরেকটা বের করার কোনো দরকার নেই। তো এইভাবে ফাস্ট করতে হবে, এইভাবে ফাস্ট করতে হবে। এই ম্যাটটা দেখো, এই ম্যাটটা যদি তুমি করতে পারো, এই ম্যাটটা যদি নিজে একবার করার চেষ্টা করবে, এই ম্যাটটা করলে তোমার অধিবৃত্তের উপর ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাকে বলছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চাইছে। তো আমরা যেই কাজটা করব, প্রথমেই হলো 9 কমন নিব, y² মাইনাস হলো 54, মানে কি 6y প্লাস 3 দুগুণে 6, তাহলে হলো 9, তাই তো? প্লাস প্লাস তো না, মাইনাস 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 এক্স এর সামনে যেই সহগটা আছে সেই সহগটা কমন নেব। এক্স এর সামনে কি আছে? 16, তাহলে -16 কমন নেব, যা থাকবে তাই কমন।
মাইনাস হলো 4 ষোলং 64 প্লাস হলো 4 ইকুয়াল হবে 127। দেখো এক্সট্রা আমরা কিনেছি প্লাস 81 প্লাস 81, 4 ষোলং 64, তাহলে হলো মাইনাস 64, তাহলে আমি মাইনাস 64 নেব। তাহলে এই জায়গায় আমার কি আসে, y মাইনাস 3 উপর হোল স্কোয়ার বাই 9 মাইনাস 16 এক্স মাইনাস 2 এর উপর হোল স্কোয়ার ইকুয়াল, এই জায়গায় তোমার কত আসতেছে 144, যোগ বিয়োগ করলে দেখবা। তাহলে y মাইনাস 3 তার উপর হোল স্কোয়ার, তাহলে এটা হবে 16 মাইনাস এক্স মাইনাস 2 তার উপর হোল স্কোয়ার, এটা হবে 12 ইকুয়াল হবে 1। এই হলো আমার ইকুয়েশন। এখন আমার কাছে কি কি চাইছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক। আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়ের কি সমীকরণ জানি, যেহেতু ইকুয়েশনটাতে আমার ওয়াই দিয়ে শুরু, সেই ক্ষেত্রে আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়ের ইকুয়েশনটা দেখো, এই যে হয়ে গেল, এই যে দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক 0 প্লাস মাইনাস বি, আর যদি এক্স দিয়ে শুরু হতো তাহলে প্লাস মাইনাস এই কমা 0 হতো, বাট যদি প্লাস দিয়ে না তাহলে 0 প্লাস মাইনাস বি, তাই না, 0 প্লাস মাইনাস বি। তো ফেলো 0 আর হলো প্লাস মাইনাস বি, তাই না। তাহলে দেখো আমার এখানে y মাইনাস 3 আর এক্স মাইনাস 2 ইকুয়াল হলো 0, তাহলে এক্স ইকুয়াল হলো আমার 2, আর y মাইনাস 3 ইকুয়াল হলো প্লাস মাইনাস বি। তাহলে ইকুয়েশন আগে ই বের করো, ই ইকুয়াল কত, রুট ওভার 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এ স্কোয়ারের মান কত, এ স্কোয়ারের মান হলো 12, 12 ভাগ হলো 16, তাহলে 16 আর 12 কত, 28 ভাগ হলো 16, তার উপর রুট, তাহলে আমার কত 4 উপরে রুট 28, রুট 28, এবং প্লাস মাইনাস বি ই, তাহলে একবার প্লাস নাও, প্লাস বি ইন্টু ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু পাইছো বি কত, বি হলো আমার 4, তাই না, বি হলো 4, আর ই কত রুট 28 ডিভাইডেড বাই 4, তাহলে ওয়াই ইকুয়াল আসবে হলো তোমার এই যে 4 বাদ, তাহলে হলো রুট 28 প্লাস 3। সেম ভাবে ওয়াই মাইনাস 3 ইকুয়াল হলো মাইনাস 4 ইন্টু রুট 28 বাই 4, তখন একটা ভ্যালু পাবা। এইভাবে করে তুমি এটার এগুলো হলো হোমওয়ার্ক, এবং না পারলে টেলিগ্রাম গ্রুপে বলিও, টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জানায়ও, সেখান থেকে আমি তোমাকে সলিউশন দিয়ে দেব। বাট ইকুয়েশন দেখে আর কি করবা। উপকেন্দ্রের লম্বের সমীকরণ কত, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি, এখানে হলো y ইকুয়াল হলো প্লাস মাইনাস বি। আবার শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ কি, এখানে হলো এক্স ইকুয়াল হলো 0। নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী রেখার সমীকরণ কি, 2 ইন্টু এ বাই ই। তারপর উপকেন্দ্রের অনুরূপ রেখার মধ্যবর্তী দূরত্ব কি, বি বাই ই মাইনাস বি। এই যে ফর্মুলা ফেলবা, জাস্ট ফর্মুলা ফেলবা, এই যে এখান থেকে এ বি তো বের করেই দিছি, ফর্মুলা ফেলবা, ম্যাথ সলভ করে ফেলবা, ঠিক আছে। অসীম তট রেখার সমীকরণ কোনটি, অসীম তট রেখার সমীকরণ ইকুয়াল আমরা জানি প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স, তো আমার বি এর ভ্যালু কত, ভি এ সব তো ওইভাবেই দেওয়া আছে, তাহলে আমার ইকুয়েশন এটা ডি নাম্বার। এই যে ফেদকের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, ফেদক অথবা স্পর্শক যাই বলো না কেন। তো একটা ধরো পরাবৃত্ত আছে, এই পরাবৃত্তটার ইকুয়েশন হলো y স্কয়ার ইকুয়াল হলো 4ax। তো এখান দিয়ে একটা সরল রেখা গেছে, সে কোনো একটা পয়েন্টে স্পর্শ করছে, ধরো সরল রেখাটার ইকুয়েশন হলো y ইকুয়াল mx প্লাস হলো c, এটা হলো সরল রেখাটার ইকুয়েশন। এখন ওই রেখাটা ওই পয়েন্টে স্পর্শক যে করলো, এই পয়েন্টে যে স্পর্শক করলো, সেই ক্ষেত্রে স্পর্শবিন্দুগত এবং স্পর্শ করার সত্য কি, এটা আমাদের জানতে হবে। যদি দেখো, যদি বক্ররেখাটার ইকুয়েশন y স্কয়ার ইকুয়াল 4ax হয়,
তাহলে স্পর্শক রেখার সমীকরণ হলো সি ইকুয়াল এ বাই এম। তো আমি এভাবে মনে রাখতাম, এ ইকুয়াল হলো সেন্টিমিটার, যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x হয় তাহলে আমার স্পর্শ করার শর্ত হলো এটা। এবং যেই বিন্দুতে স্পর্শ করলো ওই বিন্দুর ইকুয়েশন হলো এ বাই এম স্কোয়ার কমা 2a বাই এম, 2a বাই এম। এই যে স্পর্শক বিন্দু আর স্পর্শক হলে, আর যদি ইকুয়েশনটা এক্স স্কোয়ার মাইনাস 4ay হয়, সেই ক্ষেত্রে সি ইকুয়াল মাইনাস অ্যামিটার মিটার স্কোয়ার, মনে রাখবা এম্পিয়ার মিটার স্কোয়ার, এমনি মনে রাখতাম আর কি। আর এটা হলো 2m বাই এম স্কোয়ার। এই সূত্র দুটা খুবই ইম্পর্টেন্ট, তোমার লাইফ বাঁচায় দিবে, অনেক সময় বাঁচায় দিবে, এবং এই জায়গা থেকে অনেক ম্যাথও আসে। কিন্তু আমরা যদি এই ম্যাথটা দেখি, y ইকুয়াল ax মাইনাস 1 রেখাটি এত পরাবৃত্তকে স্পর্শ করলে a এর মান কত, এটা আসছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর তো না, জগন্নাথ, এটাই হলো ইকুয়েশন। তো y ইকুয়াল mx প্লাস সি, আর হলো এই ইকুয়েশনটা আমরা যদি সাজাই এক্স স্কোয়ার ইকুয়াল ওয়াই মাইনাস 3, তার মানে হলো এক্স স্কোয়ার ইকুয়াল বলতে পারো 4 1/4 ওয়াই মাইনাস 3, এইভাবে। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা যদি এটা নেই, এ ইকুয়াল হলো 1/4, এ ইকুয়াল 1/4, আর এম ইকুয়াল হলো এম ইকুয়াল এ, আর সি ইকুয়াল হলো -1। তো আমরা যদি লক্ষ্য করি যে ইকুয়েশনটা যদি এটা হয়, তাহলে আমার স্পর্শক হয় সত্য হলো সি ইকুয়াল মাইনাস এ এম স্কোয়ার। তো সি ইকুয়াল হলো -1, সি ইকুয়াল -1 এ এম স্কোয়ার, এম কত এ, তাহলে এ স্কোয়ার ইন্টু মাইনাস এ কত 4, তাহলে যে -4 এ ইকুয়াল হলো এ স্কোয়ার, এ ইকুয়াল হবে +-2, অ্যান্সারই নাই। তাহলে এটার কোনো অ্যান্সার নেই, ব্লাঙ্ক রেখে দেব। অনেক সময় এমন ম্যাথ থাকেই যেটার অ্যান্সার থাকে না, যদি অ্যান্সার না থাকে ব্লাঙ্ক রেখে দেবা, ফাঁকা রাখবা, দাগাইলেই মাইনাস মার্ক, দাগাইলেই নেগেটিভ মার্কিং। ওকে, যদি কোনো কোশ্চেনে অ্যান্সার না থাকে এবং তুমি যদি কনফার্ম যে অ্যান্সার নাই, ওই ম্যাথ দাগানোর কোনো মানে নাই। তোমার পরীক্ষার মধ্যে ধরো 100 মার্ক এক্সাম আছে, ঠিক আছে, 100 মার্কের এক্সাম, তোমার হলো 98টা কোশ্চেনের অ্যান্সার আছে, দুটার নাই। সেই ক্ষেত্রে কেউ যদি পাকামো করে ওই দুটা দাগায় আর ভাবে বোর্ড এক্সামের মতো প্লাস মার্ক দেবে, সে হলো বোকার রাজ্যে বাস করতেছে। তোমার পরীক্ষাটা বেসিক্যালি 98 মার্কেই হয়েছে, এবং তুমি যে দাগাও নাই সেই ক্ষেত্রে তুমি কোনো নেগেটিভ মার্কিং পাইতেছো না। তুমি যদি এটা দাগাও তাহলে তুমি নেগেটিভ মার্কিং খাবা, বাট না দাগাইলে তোমার এক্সাম তো 98-এর ভিতর। চিন্তা করো, যে কোশ্চেনে অ্যান্সার নাই, কেউ কি 98-এর বেশি পাবে না। সো যে দাগাবে সে নেগেটিভ খাবে, সে কমে যাবে, তাই তো। তো তুমি যদি জানো শিওর ওটার অ্যান্সার নেই, তো ব্লাঙ্ক রেখে আসবা। যে কোনো এক্সাম, মেডিকেল হোক, ডিইউ হোক, জেএনইউ হোক, জেইউ হোক, ডিইউতে অ্যান্সার থাকে, ডিইউতে সব কোশ্চেনেরই অ্যান্সার থাকে, বাট জেইউ, জেএনইউ এই দুটাতে ব্লাঙ্ক অ্যান্সার থাকার চান্স থাকে, এবং মেডিকেলও ব্লাঙ্ক অ্যান্সার থাকে, আর ইউতেও অ্যান্সার থাকে, ডিইউতেও অ্যান্সার থাকে। উপবৃত্তের স্পর্শ করলে এ এর মান কত? উপবৃত্তকে স্পর্শ করলে তো আমরা জানি না, এই সত্য তো আমরা জানি না। সেই ক্ষেত্রে তোমরা কি করবা? উপবৃত্তকে স্পর্শ করা সত্য হলো এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা। তো ওয়াই ইকুয়াল ধরো এম এক্স প্লাস সি, আর উপবৃত্তের হলো এ আর বি, এই ফর্মুলা এখানে ফেলবা, দ্যাটস ইট। তো তোমার এখানে এ এর মান কত আসে? এ এর মান আসে হলো 16, বি এর মান আসবে হলো এ এর মান আসবে √16, বি এর মান আসবে √9, তার মানে হলো 4 আর হলো 3। এখানে বসাবা সি স্কোয়ার, তোমার ভ্যালু বসাবা, এখানে কি এ এর মানই তো চাইছে, তাহলে এ হলো সি, এ স্কোয়ার ইকুয়াল হলো এ এর ভ্যালু হলো 4 স্কোয়ার ইন্টু 1 প্লাস হলো বি স্কোয়ারের মান কত? বি স্কোয়ারের মান হলো 3-এর উপর স্কোয়ার, শেষ। এ স্কোয়ার হলো এ ইকুয়াল হবে √16 + 9 ইকুয়াল হলো 5, দ্যাটস ইট অ্যান্সার, +-5, এই তো।
পরাবৃত্তকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুর ইকুয়েশন, এটা আমাদের টাইমে আসছিল। স্পর্শ বিন্দুর ইকুয়েশন কত, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত? তো y ইকুয়াল mx প্লাস c আর y স্কোয়ার ইকুয়াল 4a/4 ইন্টু এক্স যদি হয় সেই ক্ষেত্রে আমার স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় সূত্র কত? স্পর্শ বিন্দু নির্ণয় করো। স্পর্শ বিন্দু নির্ণয় করতে বলছে, আমরা বের করি স্পর্শ বিন্দু। দেখো a/m স্কোয়ার আমার সূত্র ছিল, আর হলো 2a/m স্পর্শ বিন্দু নির্ণয় সূত্র, এটা ছিল। এ আমার কত? এ হলো, আগে এ ক্যালকুলেট করে নিয়ে আসতে হবে, যেহেতু স্পর্শ করছে। এ ইকুয়াল হবে আমার cm। সি কত? 1, এম কত? 3। তাহলে এ হলো 3। এ 3/m এর মান কত? 3। 3 এর উপরে স্কোয়ার কমা 2 ইন্টু 3 ভাগ হলো 3। 3 3 বাদ 1/3 কমা হলো 2। That's it. Okay, that's the end of this chapter. তোমাদের এই চ্যাপ্টার সম্পূর্ণভাবে কমপ্লিট। এখন তোমার কাজ কি হবে? তোমার কাজ যেটা হবে, এই যে ম্যাথগুলো করালাম, এই ম্যাথগুলাকে নিজে প্র্যাকটিস করবা। আমি হলো তোমাকে স্লাইড দিয়ে দেবো, স্লাইড থাকবে, নিজে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পরে তোমার কাজ হবে টেক্সট বুকটা বের করা। তুমি যদি ভেবে থাকো যে এটা জাস্ট কাইন্ড অফ এইচএসসি বা এসএসসি এক্সাম, যে টেস্ট পেপার সলভ করলেই হয়ে যাবে বা ওয়ান শট একটা দেখলেই ফুললি হয়ে যাবে, এমন না। আমি তোমাকে যতগুলা টাইপ আসা সম্ভব সব টাইপ করাই দিছি। সে টাইপ থেকে বিগত বছরগুলোতে যেগুলো কোশ্চেন আসছে সে কোশ্চেনগুলো আমি করাই দিছি। এখন তোমার কাজ হবে টেক্সট বুকে যে ওই টাইপের সব ম্যাথ পাবা, ঠিক আছে? ওই টাইপের ম্যাথগুলা ধরে ধরে করবা। যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের হাতে ভালো রকম একটা সময় আছে, তো ধরে ধরে ওই ম্যাথগুলো করবা। করার পরে কোশ্চেন ব্যাংক করবা, আবার বের করে সলভ করবা। এই কাজটা যদি করতে পারো তাহলে ইনশাল্লাহ এই চ্যাপ্টারে তোমার 100% প্রিপারেশন কমপ্লিট, 100% কমপ্লিট। আমি যতটুকু করালাম এটাতে তোমার 50% কমপ্লিট হয়েছে। বাকি 50% তোমার কাজ, তোমাকে হাতে কলমে করতে হবে। তুমি যদি এই মুহূর্তে এসে চিন্তা করো যে তোমাকে কেউ একজন পুরাটা করাই দেবে, সব করাই দেবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার দ্বারা কখনো চান্স পসিবল না। তোমাকে হাতে কলমে করতে হবে এবং তুমি এটা হাতে কলমে নিজে বসে বসে করবা, ঠিক আছে? তো এতটুকুই। এই পুরো ক্লাসটা যারা দেখছো, ইনশাল্লাহ তোমাদের এই চ্যাপ্টারের উপর আর কোনো সমস্যা থাকার কথা না। আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমার যদি কোনো ফ্রেন্ডকে রেকমেন্ড করার ইচ্ছা থাকে, চ্যানেলটা একটু রেকমেন্ড করে দিও। আর কমেন্ট করে জানাইও কোনো অংশ যদি তুমি না বুঝো, বা কোনো অংশ বা কোনো একটা চ্যাপ্টার, স্পেসিফিক চ্যাপ্টার তোমাদের ক্লাস দরকার পড়ে, সেক্ষেত্রে তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমরা একটা ক্লাস নিব। যে চ্যাপ্টারটা তোমাদের খুব বেশি দরকার হবে সেই চ্যাপ্টারটারই ক্লাস আগে নেওয়ার চেষ্টা করব। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো, সেখানে তোমরা ডাউট সলভিং যতগুলো আছে সেগুলো তোমরা সলভ করতে পারবে, ঠিক আছে? ওকে, ফাইন, অল দ্য বেস্ট।